গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্তের প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে বিষয়টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসকেও চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে হামাস চুক্তিতে রাজি না হলে গাজাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেল আবিব। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। জনাব খলিলি, আপনাকে স্বাগত। প্রথমেই যুদ্ধবিরতির বিষয়টি জানতে চাই যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে এবং হামাসকে তিনি আহ্বান জানিয়েছেন যে তারাও যেন রাজি হয়, কিন্তু হামাসের পক্ষ থেকে আমরা এখনো কোনো বক্তব্য পাইনি। সেক্ষেত্রে হামাস কি মেনে নেবে কিনা? আবার কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছিল যে ইসরায়েল বেশ চাপে আছে, আবার নেতানিয়াহু যে ওয়াশিংটন সফর করবেন সেখানে ট্রাম্পকে তিনি বোঝানোর চেষ্টা করবেন যে কাতার যে শর্তগুলো দিবে সেগুলো যেন সব শর্ত না মানা হয়। সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলিকে কিভাবে দেখছেন? ট্রাম্প বেশ কয়েকদিন ধরে বলে আসছিলেন গাজায় ইসরায়েলের সাথে একটা যুদ্ধবিরতি হবে, এটা একটা ইতিবাচক দিক। ট্রাম্প এর আগেও একাধিকবার বলছিলেন যুদ্ধ বন্ধ হওয়ার জন্য উনি চেষ্টা করছেন। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যুদ্ধবিরতির শর্তটা কি? শর্ত কিন্তু আমরা এখনো জানিনি। এর আগে ইসরায়েল যেসব শর্ত দিয়েছিল যুদ্ধ বন্ধের জন্য, এসব শর্তগুলো হামাসের কাছে গ্রহণযোগ্য না। যেমন তারা বলে থাকে যে হামাসকে অস্ত্র সমর্পণ করে এই গাজা উপত্যকা ত্যাগ করতে হবে। এই ধরনের শর্ত কোনোভাবেই আসলে মেনে নেয়ার মতো না। তবে এবার সম্ভবত একটু নমনীয় শর্তে ইসরায়েল রাজি হতে পারে, এবং ইসরায়েল কি ধরনের শর্তে রাজি হচ্ছে তার উপর নির্ভর করবে হচ্ছে হামাসের সম্মতির বিষয়টা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, ইসরায়েলের যে কৌশলগত মন্ত্রী ডোমার, যিনি আসলে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফের সাথে আলোচনা করেছেন এই যুদ্ধবিরতি নিয়ে, উনি জেরুজালেম টাইমসে বলেছেন যে আসলে ইসরায়েলিরা যুদ্ধ করতে করতে বেশ ক্লান্ত হয়ে গেছে। এটা তো উনি বলছেন, বাস্তবে আমরা যেটা দেখতে পাই ইরানের সাথে যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধে কিন্তু একতরফা আঘাত হয়নি। আঘাতের পরে প্রত্যাঘাত হওয়ার কারণে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়, বিশেষ করে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরগুলোতে। তো এই কারণে ইসরায়েলের আভ্যন্তরীণ যে পরিস্থিতিটা, তাদের যে সামরিক সক্ষমতার ব্যাপার, তাতে তাদের একটা যুদ্ধবিরতির প্রয়োজন আছে। এই ক্ষেত্রে আমার ধারণা হচ্ছে ইসরায়েল হয়তো একটু শর্তের ক্ষেত্রে নমনীয় হতে পারে। আর ইসরায়েল যদি নমনীয় হয় তাহলে হামাসও নমনীয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রতিদিনই শতাধিক ফিলিস্তিনি মারা যাচ্ছে। যারা ত্রাণের জন্য যাচ্ছে তাদেরকে গুলি করে মারা হচ্ছে। এই অবস্থায় আসলে একটা স্বস্তিকর বিরতির প্রয়োজন আছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ৬০ দিনের বিরতি, এই বিরতিতে যদি দুপক্ষ সম্মতি হয় তাহলে কি আসলে যুদ্ধ বন্ধ হবে? ট্রাম্প বলছেন যে এটা নিয়ে কাজ করা হচ্ছে। আমার ধারণা এই যুদ্ধ বন্ধের বিষয়টা পুরাটা মধ্যপ্রাচ্যের বৃহত্তর যে ভারসাম্য তার উপর নির্ভর করে। এই ভারসাম্যের সাথে ইসরায়েল যেমন যুক্ত, একইভাবে ইরান এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলো যুক্ত। একই সাথে ফিলিস্তিনের যে প্রতিরোধ যুদ্ধ, হামাস অথবা পিএলও, তাদেরও এখানে সম্পর্কের বিষয় আছে। সবকিছু মিলিয়ে একটা আমরা আশা করতে পারি, সেটা হচ্ছে সাময়িক যুদ্ধবিরতি হয়তো এই দফা হতে পারে। সেটা এক সপ্তাহ পরে হতে পারে, নেতানিয়াহু যখন আমেরিকা সফর করবেন ওই টাইমও হতে পারে, অথবা তারপরেও হতে পারে। এটা একটা আশার দিক যে অন্তত আরো মৃত্যু এড়ানো সম্ভব হতে পারে। আর ইসরায়েলের মন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তার যে হুমকি, গাজাকে ধোলায় মিশিয়ে দেওয়া হবে, এ ধরনের হুমকি তো আমরা ট্রাম্পের মুখে শুনছি। আসলে বাস্তবে যদি এটা সম্ভব হতো তাহলে তো অনেক আগে ধোলায় মিশিয়ে দেওয়া হতো। এগুলো হচ্ছে কি আসলে একটা চাপ সৃষ্টির জন্য। প্রকৃত বিষয়টা হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা বৃহত্তর ভারসাম্য প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। এই ভারসাম্য প্রতিষ্ঠার উপর নির্ভর করবে হচ্ছে ইরান অথবা অন্যান্য আরব রাষ্ট্র এবং ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাগুলোর প্রতিরোধের সক্ষমতাটা, যুদ্ধ করার সক্ষমতাটা কতটুকু তার উপরে। আমার ধারণা একটা ভারসাম্যের দিকে মধ্যপ্রাচ্য যাচ্ছে। খলিলি, ট্রাম্পের হঠাৎ করেই ইসরায়েলের প্রতি যে ক্ষোভ দেখা যাচ্ছে, বিশেষ করে ইরানের সাথে সংঘাতের পর যখন যুদ্ধবিরতি তিনি ঘোষণা দেন, এরপরে ইসরায়েলের উপর বেশ ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প। ইরানের থেকেও বেশি ইসরায়েলের প্রতি ক্ষোভ ঝাড়তে দেখা যায়। এটি কি তার যে এই গাজা ইস্যুতে এবং ইরান ইস্যুতে বিশ্বজুড়েই কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি একটা ক্ষোভ দেখা গেছে যে এই যে গণহত্যা চলছে গাজায়, এখানে যুক্তরাষ্ট্রের সমর্থন, বিশেষ করে ত্রাণ কেন্দ্রতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি করে হত্যা করা হচ্ছে। এই ক্ষোভটা কমানোর জন্যই কি ডোনাল্ড ট্রাম্প এই চেষ্টা করছেন কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে পুরো বিশ্বব্যাপী
এই যে গাজার উপর অমানবিক যুদ্ধকে কেন্দ্র করে এক ধরনের জনমত তৈরি হচ্ছে, এটা পশ্চিমের দেশগুলোতে, এমনকি আমেরিকাতেও। এমনকি ইহুদি জনসংখ্যার একটা উল্লেখযোগ্য সংখ্যক এখন জায়নবাদ অথবা ইসরায়েলকে সমর্থন করছে না। তারা বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যে গণহত্যা করেছিল, এই কি গণহত্যা অন্যদের উপর চালানো হবে, এটা তো গ্রহণযোগ্য না। এটা হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় দিকটা হচ্ছে কি, আসলে ইরানে যে আমেরিকা যুদ্ধে জড়িয়ে গিয়েছিল, আমার ধারণা সেটা হচ্ছে শতভাগ ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী হয়নি। এটা ইসরায়েল এবং তাদের যে আইপেক লবি আছে, সেই লবির চাপের কারণে এই যুদ্ধে জড়াতে হয়েছে। এবং এই যুদ্ধের সংক্ষিপ্ত ফলাফল যদি আমরা বলি, তাহলে যেটা দাঁড়ায়, ইরান যেখানে একসময় পরমাণু অস্ত্র তৈরি থেকে সচেতনভাবে কিছুটা দূরত্ব বজায় রাখছিল, সেই জায়গায় ইরান কিন্তু আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে কোনো যোগাযোগই রাখছে না এই হামলার পরে। তো স্বাভাবিকভাবেই ইরান ইস্যুতে ইরানকে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখার ব্যাপারে আমেরিকার যে লম্বা কৌশল ছিল, সেই কৌশলটাতে আমেরিকা খানিকটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছে নেতানিয়াহুর বক্তব্য শুনে ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোতে আমেরিকান হামলার কারণে। আমার ধারণা ট্রাম্প যে বিরক্তি দেখাচ্ছেন, এই বিরক্তির একটা বড় কারণ এই হতে পারে। আর এই যুদ্ধটা, বিশেষ করে আমেরিকার জড়িত হওয়াটা, মধ্যপ্রাচ্যে যে আমেরিকান বৃহত্তর স্বার্থ আছে, সে স্বার্থের জন্য খুব অনুকূল বলে মনে হচ্ছে না। বরং এই জায়গায় বৃহত্তর যে ভারসাম্য, এই ভারসাম্যের ক্ষেত্রে আমরা রাশিয়া এবং চায়নার যে লবিটা ওয়েস্ট লবির বিপরীতে আছে, তাদের সমরাস্ত্র এবং প্রতিরক্ষা কৌশল প্রযুক্তি, এই ক্ষেত্রে এক ধরনের কিন্তু প্রতিযোগিতা এগিয়ে আসার বিষয় আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র ইরান ইসরায়েল যুদ্ধ না, এখানে আমেরিকা এবং তার বিপরীত যে চীন রাশিয়ার পক্ষ আছে, সে পক্ষের প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু একটা সংঘাত সংঘর্ষ বা প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি। এসব ক্ষেত্রে মনে হয় আমেরিকা পিছিয়ে আছে, যার কারণে আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর উপর বিরক্ত হচ্ছেন বলে মনে হয়। জনাব খলিলি, এই মুহূর্তে 60 দিনের যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, কিন্তু 60 দিন পরে আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরেও দেখেছি এরকম সাময়িক যুদ্ধবিরতি তখন ইসরায়েল মেনেছে, কিন্তু সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পরে ইসরায়েলের বর্বরতা আরও বেড়েছে এবং ত্রাণ, যেটি বলছিলাম যে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর পর্যন্ত গুলি করা হচ্ছে। সেক্ষেত্রে 60 দিন পরে স্থায়ী যুদ্ধবিরতির আশা আমরা করতে পারি কিনা? স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টা নির্ভর করবে হচ্ছে ইসরায়েলের ভেতরের পরিস্থিতি কি, তাদের যুদ্ধ করার সক্ষমতা কি আরো অব্যাহত রাখার অবস্থা আছে, নাকি আসলে তাদের সক্ষমতার বড় ধরনের ছিট ধরেছে। এবং ইসরায়েলের আভ্যন্তরীণ জনমত যেভাবে নেতানিয়াহুর বিপক্ষে চলে যাচ্ছে, সে জনমতের পরিস্থিতিটা কি। আর ইসরায়েলকে যারা জায়নবাদের যেসব নেতৃবৃন্দ আন্তর্জাতিকভাবে সহযোগিতা করে যাচ্ছে, তাদের অর্থনৈতিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কতটা তারা চাপের মধ্যে পড়ছে, এর উপর নির্ভর করে। তবে আমরা একটা আশার দিক দেখি এই কারণে, মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ আমেরিকান বলয়ের যে আরব রাষ্ট্রগুলো আছে, এই আরব রাষ্ট্রগুলো কিন্তু যুদ্ধ বন্ধের জন্য এক ধরনের চাপ দিয়ে যাচ্ছে। আর আমেরিকানরাও মনে করতেছে যে এই যুদ্ধ অব্যাহতভাবে জড়িত হওয়াটা তাদের যে বৃহত্তর স্বার্থ আছে, সেই স্বার্থের জন্য খুব অনুকূল হচ্ছে না। ফলে এই জায়গাটাতে আশা করা যায় যে হয়তো একটা স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা এগোতে পারে। জনাব খলিলি, একটি বিষয় খুব কন্ট্রাডিক্ট করছে। একদিকে বলা হচ্ছে যে যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে ইসরায়েল। গতকালকে কিন্তু একটি প্রতিবেদনে দেখেছি যে ইসরায়েলকে $51 কোটি অস্ত্র সহায়তা দেয়া হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, কারণ ইরানের বিরুদ্ধে এই সংঘাতে ইসরায়েলের অনেক অস্ত্র ব্যবহার হয়েছে, তাই এই $51 কোটি অস্ত্র সহায়তা দেয়া হবে। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে সত্যিকার অর্থে বাস্তবে আমরা যেটা দেখি, ইসরায়েলকে মনে করা হয় হচ্ছে আমেরিকান যে বৃহত্তর প্রতিরক্ষা ডক্ট্রিন আছে তার একটা পার্ট। অনেকেই বলেন যে এটা হচ্ছে আমেরিকার 51তম অঙ্গরাজ্য। ফলে ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমেরিকান যে অঙ্গীকারটা, এটা কিন্তু কোনো দলের অথবা ব্যক্তি প্রেসিডেন্টকে আসলো না আসলো এটার উপর নির্ভর করে না। তো আমরা ইসরায়েলকে যে সহযোগিতা দিচ্ছি, যদি মনে করি যে ট্রাম্প বিরক্ত হওয়ার কারণে সহযোগিতা বন্ধ হয়ে যাবে, এটা আশা করা আসলে ঠিক না। এই সহযোগিতা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমেরিকান নীতি নির্ধারক যারা আছে তারা মনে করবেন যে ইসরায়েল রাষ্ট্রকে সহযোগিতা দেওয়াটা বৃহত্তর আমেরিকান স্বার্থের জন্য বড় ধরনের ক্ষতি ডেকে আনছে, তখনই হয়তো এই সহায়তা বন্ধ হবে। এটা খুব স্বল্প পরিসরে স্বল্প মেয়াদে আমরা বন্ধ হবে এটা মনে করি না। জনাব খলিলি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।